Hello viewers, today I am going to discuss one chapter from the subject Business Studies of class 12 যেটাকে আমরা বাংলাতে বলি কারবারি শাস্ত্র ভাগ 1 ব্যবস্থাপনা মৌলিক নীতি ও স্বাভাবিক ক্রিয়াকলাপ। এই চ্যাপ্টার বা এই পার্টের কারবারি শাস্ত্রের এই পার্টে তোমরা 8টি অধ্যায় পাবে, যেগুলি হচ্ছে অধ্যায় নাম্বার 1 ব্যবস্থাপনার প্রকৃতি ও তাৎপর্য, অধ্যায় নাম্বার 2 ব্যবস্থাপনার নীতিসমূহ, অধ্যায় নাম্বার 3 কারবারি পরিবেশ, অধ্যায় নাম্বার 4 পরিকল্পনা, অধ্যায় নাম্বার 5 সংগঠন, অধ্যায় নাম্বার 6 কর্মী নিয়োগ এবং অধ্যায় নাম্বার 7 নির্দেশ দান এবং অধ্যায় নাম্বার 8 নিয়ন্ত্রণ। সো এই 8টি চ্যাপ্টার তোমরা কারবারি শাস্ত্রের পার্ট 1 বা ভাগ 1 পেয়ে যাবে এবং আজকে আমি অধ্যায় 1 ব্যবস্থাপনার প্রকৃতি ও তাৎপর্য এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। চ্যাপ্টারের শুরুতেই চ্যাপ্টারের অধ্যায়ের নামটা দেওয়া আছে ব্যবস্থাপনার প্রকৃতি ও তাৎপর্য, দ্যাট ইজ নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারটা পড়ার পর আমরা কি কি জিনিস জানতে পারবো, যেগুলি হচ্ছে ব্যবস্থাপনা প্রকৃতি এবং একটি সংগঠনের গুরুত্ব আমরা বর্ণনা করতে পারবো। তাছাড়া কলা, বিজ্ঞান এবং পেশা এই তিনটে ক্ষেত্রে ব্যবস্থাপনার প্রকৃতি আমরা ব্যাখ্যা করতে পারবো। তারপর হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী আমরা ব্যাখ্যা করতে পারবো এবং লাস্টলি সমন্বয়ের প্রকৃতি ও গুরুত্ব এবং উপলব্ধি এগুলি আমরা করতে পারবো। তো চ্যাপ্টারের শুরুতেই এখানে HCL বা হিন্দুস্তান কম্পিউটার লিমিটেড কোম্পানির ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা সম্পর্কে একটা ধারণা এখানে দেওয়া আছে উদাহরণস্বরূপ। তার পাশাপাশি তোমরা যদি সূচনাতে চলে যাও পেজ নাম্বার 2তে পেজ নাম্বার চ্যাপ্টার 2 এর সূচনাতে, ওইখানে তোমরা গিয়ে আবার ওই HCL কোম্পানির একটা উদাহরণ দেখতে পারবে ইন্ট্রোডাকশনে। তো আমাদের যেটা মেইনলি জানতে হবে সেটা হচ্ছে ব্যবস্থাপনার সংজ্ঞা। তো ব্যবস্থাপনার সংজ্ঞাটা কি একটু দেখে নেওয়া যাক। ব্যবস্থাপনা হলো একটি পরিবেশের নকশা তৈরি এবং তা বজায় রাখার একটি প্রক্রিয়া, যেখানে ব্যক্তিসমূহ গোষ্ঠীবদ্ধভাবে কাজ করার মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্য দক্ষতার সহিত অর্জন করে থাকে। তো এটা একটা ডেফিনেশন বা সংজ্ঞা হ্যারল্ড কুঞ্জ এবং হিঞ্জ ওয়ারিসের মতে। ব্যবস্থাপনা হচ্ছে একটি পরিবেশের নকশা তৈরি। যেমন করে আমরা কোনো কাজ করার আগে একটা ম্যাপ বানিয়ে নিই বা একটা সিম্পল আইডিয়া আমরা আগে থেকে আমাদের মনে ধারণা করে নিই যে এইভাবে করতে হবে আমাদেরকে। তো ওনাদের মতে ব্যবস্থাপনা হলো একটি পরিবেশের নকশা তৈরি এবং তা বজায় রাখার একটি প্রক্রিয়া। তো শুধু নকশা তৈরি করলেই হবে না, সেই নকশা অনুযায়ী আমাদের কাজও করতে হবে। তাই ওরা ডেফিনেশন বা সংজ্ঞাটা এমনভাবে দিয়েছেন যে ব্যবস্থাপনা হলো পরিবেশের নকশা তৈরি, তার পাশাপাশি তা বজায় রাখার একটি প্রক্রিয়া, যেখানে কারা যুক্ত থাকে, যেখানে ব্যক্তিসমূহ গোষ্ঠীবদ্ধভাবে কাজ করে এবং যে সুনির্দিষ্ট লক্ষ্য সেটা অর্জন করে থাকে। তার পাশাপাশি তোমরা এখানে আরও দুটো ডেফিনেশন দেখতে পারবে, রবার্ট এল ট্রিউলি এবং জেনি নিউপার্ট এবং ক্রিটনারের দুটো ডেফিনেশন এখানে তোমরা দেখতে পারবে, এগুলি পড়তে পারো ঘরে। তারপরের পেজে যেটা সেটা হলো ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনার ধারণাতে প্রথমেই বলা আছে ব্যবস্থাপনা একটি জনপ্রিয় পরিভাষা এবং ব্যাপকভাবে সমস্ত প্রকার কার্যাবলীর ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এই কথাটি অত্যন্তই সত্য, কারণ উইদাউট ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা ছাড়া যে কোনো কাজই সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত করা অসম্ভব। তো ধারণাতে তোমরা দেখতে পাবে বিশেষ করে এই 3টি পরিভাষার উপর জোর দেওয়া হয়েছে, যেগুলি হচ্ছে প্রক্রিয়া, কার্যকারিতা এবং দক্ষতা। তো প্রথমে জেনে নেওয়া যাক প্রক্রিয়াটা কি।
সংজ্ঞায় উল্লিখিত প্রক্রিয়া বলতে এখানে লেখা আছে বোঝায় প্রাথমিক কার্য বা ক্রিয়াকলাপ যা ব্যবস্থাপনা কার্য সম্পাদন করার জন্য করে থাকে। তো প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে একটি প্রাথমিক কার্য বা প্রাইমারি ওয়ার্ক, যেটা ব্যবস্থাপনার কার্য বা ব্যবস্থাপনার কাজটা সঠিকভাবে সম্পাদন করার জন্য করা হয়ে থাকে। তো এই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ধরনের কার্যাবলী অন্তর্ভুক্ত থাকে, যেগুলি হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মী নিয়োগ, নির্দেশ দান ও নিয়ন্ত্রণ, যেগুলির উপর পরবর্তী অধ্যায়ে তোমরা পাবে একটা একটা করে, প্রত্যেকটার উপর একটা একটা নির্দিষ্ট চ্যাপ্টার দেওয়া আছে। তারপর আরেকটা যেটা পরিভাষা, সেটা হচ্ছে কার্যকারিতা। সো কার্যকরী হওয়া বা কার্যকরীভাবে কার্য সম্পাদন করা বলতে বাস্তবে কি বোঝায়? বাস্তবে সেটাই বোঝায় যে প্রদত্ত কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করা। তো এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে কার্যকারিতার সাথে ব্যবস্থাপনার সম্বন্ধ হলো সঠিক কার্য করা, কার্য সম্পন্ন করা এবং লক্ষ্য অর্জন করা। অন্যভাবে বলতে গেলে এটি অন্তিম ফলাফলের সাথে যুক্ত। তো কার্যকরী অ্যাকচুয়ালি আমরা তখন ওই কাজটা বলতে পারবো যে কার্যকরী ভাবে হয়েছে যখন আমরা কাজটি ভালোভাবে করে নিতে পারবো এবং এটা একটা কাজের সমাপ্তির পরই আমরা বলতে পারি। তারপর আরেকটা যেটা জিনিস রয়েছে সেটা হচ্ছে দক্ষতা। তো অনেক সময় আমরা কার্যকরী, তো আমাদের কাজটা তো কার্যকরীভাবে সম্পন্ন হয়, কিন্তু দেখা যায় যে অনেক সময় কাজটা দক্ষতার সাথে হলো না। তো এখানে দক্ষতা বলতে কি বোঝাচ্ছে দেখো, দক্ষতা বলতে বোঝায় সঠিক উপায়ে ন্যূনতম ব্যয়ে কার্য সম্পাদন করা। এর সাথে পরিব্যয়, সুবিধা বিশ্লেষণ, কস্ট বেনিফিট অ্যানালাইসিস এবং উৎপাদনের কার্যে ব্যবহৃত উপাদান ও উৎপাদিত চূড়ান্ত পণ্যের মধ্যে সম্পর্ক যুক্ত থাকে। তো দক্ষতা বলতে কি বোঝায় যে আমরা কোনো একটা জিনিস, ধরো আমরা উৎপাদন করতে যাচ্ছি, সেই উৎপাদন কার্যটা আমরা কত কম পরিমাণ ব্যয়ে সেটা সঠিকভাবে আমরা করব, সেটাই। এখানে আরো কিছু লেখা আছে, যেমন যদি পরিমিত উপাদানসমূহ ব্যবহার করে অধিক পরিমাণ চূড়ান্ত পণ্য প্রাপ্ত হয় তাহলে আমরা বলতে পারি দক্ষতা বৃদ্ধি পেয়েছে। তো দক্ষতা বৃদ্ধি পেয়েছে কি, সেটা একটা সুন্দর উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি। যেমন আমার কাছে 10 কেজি লুয়া আছে, বা অন্য যে কোনো ম্যাটেরিয়াল, তোমরা র ম্যাটেরিয়াল বা কাঁচামাল নিতে পারো। তো এই নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল দিয়ে আমি কত বেশি পরিমাণ উৎপাদন করতে পারবো, সেটাই হচ্ছে আমার দক্ষতা। তো একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলি দরকার সেগুলি হচ্ছে অর্থ, মানি, কাঁচামাল, র মেটেরিয়াল এবং যন্ত্রপাতি এবং মানব সম্পদ। এখানে যা যা উল্লেখ আছে সেগুলি হচ্ছে মানি, র মেটেরিয়াল, মেশিনারিজ অ্যান্ড হিউম্যান রিসোর্সেস। এই 4টে উপাদান আমাদের অত্যন্তই দরকারি যে কোনো একটা কার্য সম্পাদনের জন্য। তারপর তোমরা এখানে দেখতে পারবে একটা কার্যকারিতা বনাম দক্ষতা একটা হেডিংয়ে দেওয়া আছে। ওইখানে কার্যকারিতা এবং দক্ষতা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। বলা আছে যে এই দুটি শব্দ পৃথক হলেও দুটি শব্দ আন্তঃসম্পর্কযুক্ত। কিভাবে সেটা আন্তঃসম্পর্কযুক্ত জেনে নেওয়া যাক। ব্যবস্থাপনার জন্য কার্যকারিতা ও দক্ষতা উভয়ই গুরুত্বপূর্ণ। কার্যকারিতা ও দক্ষতা দুটি একই মুদ্রার দুই পিঠ। কেন এটা বলা হয়েছে? কারণ দুটি বিষয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকা আবশ্যিক এবং কখনো কখনো ব্যবস্থাপনাকে দক্ষতার সাথে আপোষ করতে হয়। এটার একটা সুন্দর একটা উদাহরণ নিচে দেওয়া আছে। যেমন একটি কোম্পানির বার্ষিক উৎপাদনের লক্ষ্য 5000 ইউনিট বা 5000 ইউনিট। এই লক্ষ্য অর্জনের জন্য অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় কার্য ব্যবস্থাপনাকে 2টি শিফটে কার্য সম্পাদন করতে হয়। ব্যবস্থাপক 5000 ইউনিট উৎপাদনে সক্ষম হন পরিশেষে, কিন্তু দেখা গেল এতে
ব্যয় অধিকতর হলো। তো এক্ষেত্রে ব্যবস্থাপক কার্যকরী কিন্তু ততটা দক্ষ ছিলেন না, সেটা আমরা বলতে পারি, কারণ তিনি একই পরিমাণ উৎপাদনের জন্য অধিক পরিমাণ উৎপাদনের উপাদান, যেগুলি শ্রম ব্যয়, বিদ্যুৎ খরচ ব্যবহার করেছিলেন। কখনো কখনো আবার একটি কারবার অপেক্ষাকৃত পরিমিত সম্পদের ব্যবহার করে অধিক পরিমাণ উৎপাদনে মনোনিবেশ করতে পারে। সো পণ্যের চাহিদা হ্রাস পায় এবং প্রতিযোগিতা বাজারে প্রবেশ করে। এটি দক্ষ না হলে কার্যকরী হওয়ার একটি ঘটনা, যার জন্য পণ্যসমূহ বাজারে পৌঁছতে পারল না। তো এখানে দেখা গেল যে অনেক সময় আমরা এই কার্যকারিতা এবং দক্ষতা দুইটার মধ্যেই সামঞ্জস্য দরকার। আমি কাজটা করলাম ঠিকই, কিন্তু কাজটা করতে গিয়ে অনেক ব্যয় করে ফেললাম, সেটাতেও হবে না। আবার আমি কম ব্যয় করলাম, কিন্তু সঠিক টাইম মতো বা সঠিক সময়ে আমি আমার উৎপাদনের যে ডিমান্ড সেটা আমি ফুলফিল করতে পারলাম না, সেটাও আবার হবে না। সো দুটোর মধ্যেই একটা সামঞ্জস্য আমাদের বজায় রাখা উচিত। নেক্সটে যেটা চলে আসি সেটা হচ্ছে গিয়ে ব্যবস্থাপনার বৈশিষ্ট্যসমূহ বা ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট। সো ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট, এটার উপর প্রায় সময়ই এটার উপর কোয়েশ্চেন হয়, যেটা এক্সামে আসে, সেটা আমরা দেখে নেই। ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলির মধ্যে যেগুলি দেওয়া আছে, সেখানে 1 নম্বরে দেওয়া আছে ব্যবস্থাপনা একটি উদ্দেশ্য ভিত্তিক প্রক্রিয়া বা ম্যানেজমেন্ট ইজ এ গোল ওরিয়েন্টেড প্রসেস। সো ম্যানেজমেন্টকে কেন গোল ওরিয়েন্টেড প্রসেস বলা হয় সেটা আমরা আগেই জানি, যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা হচ্ছে কোনো একটা কার্য সম্পাদন করার প্রক্রিয়া। সো ম্যানেজমেন্টের কাজই হচ্ছে কোনো একটা উদ্দেশ্যকে সঠিকভাবে বাস্তবায়িত করা। তো সেই বেসিসে আমরা বলতে পারি ব্যবস্থাপনা একটি উদ্দেশ্য ভিত্তিক প্রক্রিয়া। তারপরে হচ্ছে 2 নম্বরে যেটা দেওয়া আছে ব্যবস্থাপনা সর্বত্র ব্যক্তিশীল, ম্যানেজমেন্ট ইজ অল পারভেসিভ। সো এটার মানে হচ্ছে ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই দরকার, সেটা রাজনীতি হোক বা না হোক, সামাজিক হোক, ব্যবস্থাপনার কার্যাবলী সর্বত্রই সমান। একটি হাসপাতাল বা বিদ্যালয়ের মতো একটি পেট্রোল পাম্পের জন্য ব্যবস্থাপনা অত্যাবশ্যক। ব্যবস্থাপনা ছাড়া কোনো কাজ সঠিকভাবে করাটা অসম্ভব ব্যাপার। তারপর 3 নম্বর পয়েন্টে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ব্যবস্থাপনা হলো বহুমুখী, ম্যানেজমেন্ট ইজ মাল্টি ডাইমেনশনাল। সো ম্যানেজমেন্টকে কেন মাল্টি ডাইমেনশনাল বলা হয়? কারণ ম্যানেজমেন্টের মধ্যে অনেকগুলি দিক বর্তমান, যেমন কার্য ব্যবস্থাপনা করা একদিকে, যেমন ব্যবস্থাপনা কার্যকলাপগুলিকে সঠিকভাবে সম্পাদন করে থাকে, ঠিক একইভাবে ব্যক্তি সময়ের ব্যবস্থাপনা একটা কাজ। তারপর হচ্ছে গিয়ে ক্রিয়াকলাপ সংক্রান্ত ব্যবস্থাপনা। ম্যানেজমেন্ট বা সংগঠন যে কোনো প্রকারই হোক না কেন, তার অস্তিত্ব কিছু মূল পণ্য উৎপাদন বা সেবা প্রদানের উপর বজায় থাকে। এই জন্য এমন একটি উৎপাদন প্রক্রিয়ার প্রয়োজন হয় যেটি কাঁচামালের আন্তঃপ্রবাহ এবং প্রযুক্তির স্থানান্তরের মাধ্যমে ওই কাঁচামালকে কাঙ্ক্ষিত ভোগ্য পণ্যে রূপান্তরে সহায়তা করে। তো তা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাকে বিভিন্ন দিকে চিন্তা করতে হয় এবং বিভিন্ন দিক সেটা রক্ষণাবেক্ষণ করতে হয়, ক্রিয়াকলাপও দেখতে হয়, হিউম্যান রিসোর্সকেও মেনটেন করতে হয়, আবার কার্য ব্যবস্থাপনাও করতে হয়। তো সেই জন্য আমরা ব্যবস্থাপনাকে মাল্টি ডাইমেনশনাল বা বহুমুখী প্রক্রিয়া বলে অভিহিত করতে পারি। তারপরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। সো ম্যানেজমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, সেটাও একটা লজিক আছে, সেটা হচ্ছে গিয়ে ব্যবস্থাপনা ধারাবাহিকভাবে আমাদের করতে হয়। ব্যবস্থাপনা যদি আমরা থেমে দিই বা ব্যবস্থাপনার কার্যটা যদি থেমে দিই কোনো জায়গাতে, তখন আমাদের কাজটা সম্পূর্ণভাবে রূপান্তরিত হয় না। ব্যবস্থাপনা একটি ধারাবাহিক, যৌগিক কিন্তু পৃথক কার্যাবলী সম্পন্ন একটি প্রক্রিয়া, এবং সেই জন্য ব্যবস্থাপনার মধ্যে বিভিন্ন পরিভাষা আমরা দেখতে পাই, যেগুলি হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশদান, কর্মী নিয়োগ, নিয়ন্ত্রণ, এরকম বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে
ওভারঅল ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাটা সম্পাদিত হয়। তো একে আমরা একটি ধারাবাহিক প্রক্রিয়া বলতেই পারি। তারপর হচ্ছে কি ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া। আমি শুরুর দিকেই বলেছিলাম ব্যবস্থাপনা দলগত প্রক্রিয়া, কারণ এই যে ম্যানেজমেন্ট ইজ এ গ্রুপ অ্যাক্টিভিটি। সবাই যদি একসাথে দলবদ্ধ হয়ে কাজ না করে তাহলে কোনোভাবেই ব্যবস্থাপনার আসল উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করা সম্ভব না। তো ব্যবস্থাপনার উদ্দেশ্যকে সফল করতে হলে সবাইকে দলবদ্ধভাবে কাজ করতে হয়, যাতে সবাই একই উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে লিপ্ত থাকে। তারপর হচ্ছে ব্যবস্থাপনা একটি গতিশীল প্রক্রিয়া, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইজ এ ডাইনামিক ফাংশন। কেন ম্যানেজমেন্টকে ডাইনামিক ফাংশন বলা হয়? কারণ ব্যবস্থাপনা পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে লাগে। যেমন ব্যবস্থাপনা একটি গতিশীল ক্রিয়াকলাপ এবং পরিবর্তিত পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন একটি সংগঠনকে বাহ্যিক পরিবেশের অন্তর্গত বিভিন্ন উপাদান যেমন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়ের সাথে যোগাযোগ বজায় রাখতে হয় এবং সেই অনুযায়ী তাকে আচরণ করতে হয়। এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। তারপর আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যবস্থাপনা একটি অস্পর্শনীয় শক্তি। ম্যানেজমেন্ট ইজ অ্যান ইনটেজিবল ফোর্স। ব্যবস্থাপনা একটি অস্পর্শনীয় শক্তি। কেন? কারণ আমরা ব্যবস্থাপনাকে দেখতে পাই না, কিন্তু সংগঠনের কার্যের উপস্থিতি অনুভব করা হয়। সেই জন্য আমরা একে অস্পর্শনীয় শক্তি বলেও অভিহিত করতে পারি।